এরা নিজেরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, এরা কি রাস্তার লোক যে রাস্তায় দাঁড়িয়ে এদের আন্দোলন করতে হবে? ডাক্তারদেরকে কেন রাস্তায় নামতে হবে ভাতা বাড়ানোর জন্য? আমরা এই পুরো পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানবেন যে বাংলাদেশের পিজি হসপিটাল এবং অন্যান্য হসপিটালের যে ট্রেনি চিকিৎসকরা আছেন, সেই ডাক্তাররা আন্দোলনে নেমেছেন শাহবাগে। অতীতেও ওনারা এই স্থানে বা বিভিন্ন স্থানে আন্দোলন করেছিলেন এবং ওনাদের বক্তব্যটা হচ্ছে ওনাদেরকে মাত্র 25,000 টাকা ভাতা দেওয়া হয়, যেই ভাতা দিয়ে ওনাদের জীবন চলছে না, ওনাদের ভাতাটা বাড়ানো হোক। আপনাদের জানা আছে নিশ্চয়ই, গত সরকারের আমলে এরা যখন আন্দোলন করেছিলেন তখন ওনাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয়েছে, বিএনপি ট্যাগ দেওয়া হয়েছে, ওনাদের আন্দোলনে জুলুম করা হয়েছে। কিন্তু দাবিটা কতটুকু যৌক্তিক বা কতটুকু যৌক্তিক না, এটা একটু আলোচনার দাবি রাখে। দেখুন, কিছু বিষয় আমাদেরকে এখন একেবারেই মাথায় রেখে আসলে বেতন ভাতা এগুলি নির্ধারণ করা লাগবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনুসারে তাদের খরচ কেমন হয়। দেখুন, ঢাকায় 2 বেডরুমের বা 3 বেডরুমের একটা ফ্ল্যাট এই হসপিটালের আশেপাশে বা 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে নিতে আসলে কত টাকা লাগে? এরপরে আছে আপনার অন্যান্য যে মৌলিক চাহিদাগুলো, সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য কত টাকা তাদের লাগতে পারে। তো এখন তাদের যদি লাগে মাসে 50,000 টাকা, তাদেরকে যদি দেওয়া হয় 25,000 টাকা, তাহলে তারা আসলে কেমন করে রিল্যাক্স মুডে চিকিৎসা সেবা দিবেন? তাদের মাথা থাকতে হবে ঠান্ডা, তারা কাজে যাবেন অত্যন্ত স্বচ্ছ মন নিয়ে, মন প্রাণ ঢেলে কাজ করবেন। কাজ করার পরে রুগীদেরকে সেবা শুশ্রূষার মাধ্যমে তাদেরকে তারা ভালো রাখবেন। এখন তারা যদি সারাক্ষণ এই পেটের চিন্তায় বা বাসা থেকে ফোন আসবে, এটা লাগবে, ওইটা লাগবে, এখন বাড়ি ভাড়া দিতে পারে না, তারা নিজেরাই আসলে এইরকম ভাবে চললে তো শারীরিক মানসিকভাবে তারা অসুস্থ হয়ে যাবে। তারা মানুষকে চিকিৎসা দেবে কি? এই একটা বিষয় আছে, অর্থাৎ এই বেতনে তাদের জীবনটা তো আসলে চলছে না। এখন বিষয়টা হইলো, তারা যে এই আন্দোলনটা করতেছে, এই আন্দোলনে আসলে তারা যে জিনিসটা চাইতেছে, এই জিনিসটার পিছনে আসলে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত নাকি উচিত না, আমরা এজ এ বাংলাদেশের সিটিজেন? দেখুন, তাদেরকে যদি আপনি যথাযথ বেতন এবং ভাতা না দেন, তাহলে এরা আজ হোক আর কাল হোক এরা ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে যাবে। আপনার দেশের যে জনগণ আছে, যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, আমাদের দেশের এই মানুষগুলো দেশে চিকিৎসা না পেয়ে দেশের বাইরে চলে যাবে। একদিক দিয়ে আমরা সোনার ছেলে যাদের ব্রেইন আছে তাদেরকে হারাবো, তারা ব্রেইন ড্রেইন হয়ে চলে যাবে বিদেশে। বিদেশে গিয়ে তারা সেবা দিবে, যেখানে তারা অনেক বেশি স্যালারি পাবে, অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে এই দেশের মানুষ কোটি কোটি ডলার ব্যয় করবে দেশের বাইরে গিয়ে। তো এই দেশের এই শিক্ষা ব্যবস্থাকে বা দেশের এই স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে রাখলে আসলে কার লাভ আর কার ক্ষতি? ক্ষতিটা যে একান্তই এই দেশের মানুষের, এই দেশের জনগণ, এইটা আসলে কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া লাগবে না। আর লাভটা যে কার সেটাও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া লাগবে না। কারণ এই লাভ স্বাভাবিকভাবেই যে দেশে এরা চিকিৎসা নিতে যাবেন, পৃথিবীর অন্যান্য দেশে, সেই দেশগুলি লাভবান হবে। তাহলে উচিত কাজটা কি? উচিত কাজটা হচ্ছে খুবই সিম্পল, তাদেরকে ভাতা অবশ্যই বাড়াইতে হবে। এখন কথা হচ্ছে, এই সরকার কি তাদের এই ভাতা বাড়ানোর যোগ্যতা রাখে? তাদের কাছে কি টাকা পয়সা আছে? ভাতা কি বাড়াইতে পারে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরকারের অর্থনৈতিক অবস্থা কি? সেই বিষয়টা সরকার ভালো জানে। সরকারের অর্থ উপদেষ্টা আছেন, তারা বিষয়টা ভালো জানে। এবং যদি সরকারের তাদেরকে ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের ক্ষমতা না থাকে, তাহলে কিছু পরিমাণ হলেও নিশ্চয়ই বাড়ানোর ক্ষমতা এই সরকারের থাকবে। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, তাদের প্রতিনিধিদেরকে
10 জন 20 জন নিয়ে তাদের সাথে বাংলাদেশ সরকারের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একটা বৈঠক করতে পারেন। এই বৈঠকে বা তাদের বিষয়ে একটা তদন্ত কমিটি করতে পারেন বা একটা নির্দিষ্ট কমিটি করতে পারেন যারা এই বিষয়টা নিয়ে ডিল করবে। তো এরা এরা চাইবে যে তাদের দাবি দেওয়াটা এক্স্যাক্টলি কত, তারা নেগোশিয়েট করে আরেকটু কমবে কিনা এই বিষয়টা জানা দরকার। আরেকটা বিষয়, বাংলাদেশ সরকার কতটুকু দিতে চায়, এর মাঝামাঝি কোথাও আসতে হবে। আমরা কোনোভাবেই এই দেশের এই মেধাবী তরুণগুলিকে, এই মেধাবী মানুষগুলিকে হারাতে পারি না। এমনিতেই তো ভাই এই দেশের যে অবস্থা, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এন্ড সো মেনি ডিস্টারবেন্স ইন পলিটিক্যাল এরিনা, এমনিতেই তো মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, মানুষ তো এমনিতেই এই দেশ ছেড়ে পালাচ্ছে। এরপর যদি আমরা পুশ করতে থাকি এই দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষকে যদি আমরা পুশ করতে থাকি নট টু সার্ভাইভ হিয়ার বাট টু গো অ্যাব্রোড, তারা তো চলে যাবে। তাহলে আপনার দেশের লাভ কি হবে? আপনি তো দেশের ক্ষতি করবেন প্রত্যেকটা ক্ষেত্রে। সো তাদেরকে ডেকে এনে তাদের দাবি দেওয়া পূরণ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। যারা হসপিটালে রোগীর পাশে থাকবে, সেবা শুশ্রূষা করবে, যান প্রাণ দিয়ে সেবা করবে, সেই লোকগুলি রাস্তায় নেমে এসে এই শহরের এমনিতেই এয়ার পলিউশন, এছাড়া এই তীব্র যানজটে ঢাকাবাসী কষ্ট পাচ্ছে, এরা নিজেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এছাড়া কি রাস্তার লোক যে রাস্তায় দাঁড়িয়ে এদের আন্দোলন করতে হবে? সো মানে এটা তো হতে পারে না। সো এদের দাবি দেওয়াটা মিটিয়ে নেওয়া খুবই দরকার। আর কোনো কারণে যদি সরকার আর্থিকভাবে না পারে, অন্তত তাদের এই নৈতিক বিষয়টাকে সাপোর্ট দিয়ে, যেহেতু অন্যান্য স্টেক হোল্ডাররাও সাপোর্ট দিচ্ছেন, নৈতিকভাবে এই বিষয়টাকে সাপোর্ট দিয়ে কিছু হলেও অন্তত তাদের বেতন ভাতা বাড়িয়ে পরবর্তী সরকারের জন্য এই কাজটা রেখে দিতে পারে, যাতে আবার এই বিষয়টাকে বিবেচনা করা হয়। যদিও ডাক্তারদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে ডাক্তাররা আসলে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন বা ডাক্তার সরকারি মানে প্র্যাকটিসের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বেসরকারি হসপিটালে গিয়েও চিকিৎসা সেবা প্রদান করেন, তারা অনেক সময় 800, 1000, 2000, 1500, 1200 মানে যে যার মন খুশি ভিজিট নিচ্ছেন। এই বিষয়গুলির ব্যাপারে সরকারের নীতিমালা হবে শুনতেছি, সরকারের নীতিমালা দরকার। কিন্তু এই মানুষগুলি যারা ট্রেনিং এ আছেন তারার তো এই সুযোগ সুবিধাটাও নাই। সো তারা বিশেষ বিবেচনার দাবি রাখে। আমি তাদের এই আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছি। আশা করি আপনিও সমর্থন দিচ্ছেন। আপনার মতামতটা কি প্লিজ কমেন্ট করে জানান। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কোনো রাজনৈতিক এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।